শেখ হাসিনার মতো ডক্টর ইউনূসকেও বাংলাদেশ থেকে পালাতে হবে এমন প্রশ্ন কিন্তু উঠেছে। ইতিমধ্যে ইউনূসের যমুনা ভবনে দখল নেওয়ার জন্যও তৎপরতা শুরু হয়েছে এমন খবরও জানা যাচ্ছে। ঘরে বাইরে নানা রকম বিপদের মধ্যে তিনি রয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তিনি কিভাবে সামাল দেবেন তিনি বুঝে উঠতে পারছেন না। ইতিমধ্যে বাংলাদেশের শিক্ষিত সমাজ তারা কিন্তু এই ইউনূসের বিভিন্ন রকম যে সমস্ত পদক্ষেপ সেগুলোকে তারা মেনে নিতে পারছেন না এবং তার পাশাপাশি ইতিমধ্যে ৬০,০০০-এর ওপরে রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে ঢুকে গিয়েছে এবং প্রতিনিয়ত রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে ঢুকে যাচ্ছে এবং অন্য দিক থেকে আরাকান সেনারাও বাংলাদেশের আশপাশে দখল নিয়েছে। ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা ভালোর দিকে নেই। মৌলবাদী শক্তি যেভাবে বাংলাদেশকে একেবারে কবজায় নেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে ইউনূস কীভাবে এখান থেকে উদ্ধার পান সেটাই এখন দেখার বিষয়। যদিও বাংলাদেশের এই মুহূর্তে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে একেবারে নাস্তানাবুদ অবস্থা, খাদ্যের সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে, নানা রকম পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলো বিদেশ থেকে আসতো সেগুলো অনেকটা আসা বন্ধ হয়ে আছে, খাদ্যের ঘাটতি যেটা হচ্ছে সেটা ভারত থেকে কিছু কিছু যাচ্ছে এরকম শোনা যাচ্ছে। ফলে বাংলাদেশের অবস্থা কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে তাকালে একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠে আসছে, শেখ হাসিনার মতো ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ইউনূস তাকেও কি বাংলাদেশ থেকে পালাতে হবে? এবং ইতিমধ্যে বিএনপি তারা ভোটের জন্য আবেদন করেছে এবং তারা রাস্তায় নেমে পড়েছে। সাধারণ মানুষ ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন যে সরকার তার যে প্রধান উপদেষ্টা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। ইনকলাব সংস্থা তৈরি হয়েছে, তারা ইতিমধ্যে যমুনা ভবন দখল নেওয়ার চেষ্টা করছে। ফলে সেই দিক থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ চলছে। তার উপরে সংখ্যালঘুদের ওপরে নিপীড়নের যে সমস্ত অভিযোগ বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে সেটাও বাংলাদেশকে সারা বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে যে প্রভাব একটা তার মধ্যে পড়ছে এবং সেই চাপটা বাংলাদেশের উপর আসছে। অর্থাৎ বাংলাদেশ সরকার আদতে কতদিন তারা এই জায়গা থেকে দেশটাকে পরিচালনা করতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় কিন্তু দেখা দিয়েছে। বাংলাদেশের বেশ কিছু শিক্ষিত মানুষ যারা সংস্কৃতি সম্পন্ন এবং যারা দুই দেশের অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে যে সাংস্কৃতিক আদান প্রদান ঘটাতেন এবং যাদের মাধ্যমে বিভিন্ন রকম দুই বাংলার মধ্যে একটা সম্প্রীতি তৈরি হয়েছিল, তারা কিন্তু বর্তমান সরকারের যে সমস্ত কার্যকলাপ তাকে খুব একটা পছন্দ করছেন না। স্বাভাবিকভাবে বাংলাদেশের যদি এক্ষুনি ভোট হয় তাহলে কি পরিস্থিতি হবে সেটা কিন্তু দেখার বিষয়। অর্থাৎ এই জায়গাটা ইউনূস সরকার তারা বুঝতে পেরেছে যে এখন যদি ভোট হয় এবং সেই ভোটে যা বাস্তবিক অবস্থা তাতে করে তাদের কিন্তু সেই জায়গা থেকে উতরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই, যার ফলে তারা ভোটটাকে যতটা পারে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে এমনও অভিযোগ কিন্তু উঠেছে। শুধু তাই না, ইনকলাব যে মঞ্চ তৈরি হয়েছে তারা ইতিমধ্যে যমুনা ভবন বিভিন্নভাবে দখল নেওয়ার চেষ্টা করছে এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং সংখ্যালঘুদের উপরে যে পীড়ন চলছে তার বিরুদ্ধেও একটা বিক্ষোভ সেখানে সংগঠিত হচ্ছে। এই যে চারিদিক থেকে যে বাংলাদেশ সরকারের ওপরে একটা চাপ তৈরি হচ্ছে সেই চাপটাকে কিভাবে তারা নেবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ আগামী দিনে কি চারিদিক থেকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে? বাংলাদেশে কি অন্যান্য বহির্শক্তি গিয়ে সেখানে দখল নিয়ে নিতে পারে? বাংলাদেশে কি পাকিস্তানি বা চীন বা এই ধরনের যে সমস্ত শক্তি তারা কি গ্রাস করে বাংলাদেশকে আরও তছনছ করে দিতে পারে? এখন নানা প্রশ্ন কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে কিন্তু দেখা দিয়েছে। ফলে একদিকে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এই দীর্ঘকাল ধরে বাংলাদেশকে সাপোর্ট দিয়ে এসছে,
নানাভাবে খাদ্য থেকে, বস্ত্র থেকে, শিল্প, বিভিন্ন দিক থেকে, বিদ্যুৎ, এই সমস্ত সাপোর্ট তারা দিয়েছিল এবং সেই জায়গা থেকে এখনও তারা সেই সাপোর্ট দিয়ে যাচ্ছে। তার মধ্যেও ভারত বিদ্বেষে একটা মনোভাব বাংলাদেশের মৌলবাদের মধ্যে রয়েছে, যারা মৌলবাদী তাদের মধ্যে সেই জায়গাটা রয়েছে। ভারত যেহেতু একটা শক্তিধর দেশ, পাশে একটা ছোট ক্ষুদ্র দেশ হিসাবে বাংলাদেশ, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা হয়তো হিংসার পরিবেশ হয়তো সৃষ্টি হয়। এটা স্বাভাবিক ঘটনা। যে কোনো একটা শক্তিধর দেশের পাশে যে সমস্ত ছোট ছোট দেশগুলো থাকে তাদের মধ্যে একটা হিংসা জাতীয় এই জিনিস তৈরি হয়, যে জিনিসটা তারা ওইভাবে নিতে পারে না। অর্থাৎ নিজের দেশের পাশে একটা বড় দেশ, সেই দেশের উন্নতি ঘটছে, সেইটাকে তারা কিন্তু খুব সহজভাবে নিতে পারে না। বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে। বাংলাদেশ প্রতি বছরে বইমেলায় তারা বুক ফেয়ার আসতেন এবং বাংলাদেশের নানা রকম সংস্কৃতি এই দেশের এবং এদেশের সংস্কৃতি বাংলাদেশে এরকম একটা আদান প্রদান ঘটত। বিভিন্ন লেখকদের বই, কবি, সাহিত্যিক, শিল্পী তারা এই বাংলাদেশে এসে বিভিন্ন সভা সমিতি এবং অনুষ্ঠান করতেন। এই পশ্চিমবাংলার লোকেরাও বাংলাদেশে গিয়ে সেখানে তারা তাদের মধ্যে যে আদান প্রদান, সাংস্কৃতিক আদান প্রদান, সেগুলো ঘটাতেন। কিন্তু এই যে হাসিনা দেশত্যাগের পর থেকে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওখানে একটা মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এবং ওখানে সন্ত্রাসবাদী গোষ্ঠী বেশ কিছু ওই বাংলাদেশের মাটিতে তারা আস্তানা গেড়ে বসেছে, এমন অভিযোগ কিন্তু উঠছে। ইতিমধ্যে ভারত যথেষ্ট সতর্ক হয়েছে এবং যে সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ বাংলাদেশের যে মৌলবাদী সংস্থাগুলো ভারতের ওপর করতে চাইছে, সেই জায়গাটা ভারত যথেষ্ট দক্ষতার সঙ্গে সেগুলোকে পর্যালোচনা করছে না এবং সেগুলো ইতিমধ্যে বেশ কিছু জঙ্গি তাদের ধরাও পড়েছে। এবং বাংলাদেশে একটা যে জঙ্গি আস্তানা ঘেরে বসার জন্যে বিভিন্ন পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্র যারা এই ধরনের বিষয়কে মদত দেয়, তারা এই জায়গাটাকে হাত করার চেষ্টা করছে এবং বাংলাদেশের দখল নেওয়ার তাদের একটা পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে যেটা জানা গেছে যে পাকিস্তান থেকে বেশ কিছু খাদ্য সামগ্রী নাকি বাংলাদেশে এসেছে এবং এইভাবে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান, এবং সেই খাদ্য সামগ্রীর মধ্যে কোনো অস্ত্রশস্ত্র আসছে কিনা এবং পাকিস্তান কিছু অস্ত্রশস্ত্র বাংলাদেশকে পাঠাচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠছে এবং এই প্রশ্নগুলো আসছে। অর্থাৎ বাংলাদেশ যেভাবে এগোতে চাইছে, তারা কি চাইছে যে ভারতের সঙ্গে যুদ্ধ করে তারা একটা জায়গা নিতে চাইছে, ভারতকে কি দখল করতে চাইছে, কি চাইছে তারা? একটা সুন্দর সুষ্ঠুভাবে যে বাংলাদেশ চলতো সেইভাবে কি চালানো যাচ্ছে না? সেখানে কি ধর্মের ভিত্তিতে সব কিছু করা হতে হবে, না মানুষের উন্নয়নের ভিত্তিতে করা উচিত? ধর্মের জায়গা থাকবে, কিন্তু সবচেয়ে যেটা বড় জিনিস যেটা হচ্ছে মানুষের শিক্ষা, সংস্কৃতি, মানুষকে বুদ্ধি, মেধা, এইগুলোর ওপরেই কিন্তু একটা দেশ, একটা রাজ্য তারা তাদের উন্নয়নকে বাতাবরণ তৈরি করে। সেই জায়গায় যদি বাংলাদেশ না আসতে পারে তাহলে কিন্তু চিরতরে বাংলাদেশ তার যে একটা অতীতের যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের কিছু মানুষ যেভাবে স্বাধীনতাকে অস্বীকার করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, এইটা একটা বড় বিষাদের বিষয় ওই দেশের বেশ কিছু মানুষের কাছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে ওই দেশের বহু মানুষ তারা কিন্তু খুব ব্যথিত, তারা কিন্তু মর্মাহত হয়ে রয়েছেন, তারা চাইছেন না এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে ঘটুক। কিন্তু বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী শক্তি তারা চাইছে বিশৃঙ্খলতা সৃষ্টি করে ওই দেশকে একটা সুশৃঙ্খল যে দেশটা ছিল তাকে লণ্ডভণ্ড করে দিয়ে তাদের আঁখের গোছানোর চেষ্টা, এবং এইটা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। ফলে ইউনিস সরকার যেভাবে চলছে কতদিন চলবে এটা নিয়ে যেমন প্রশ্ন আছে, পাশাপাশি যে প্রশ্নটা বড়োভাবে দেখা দিয়েছে যে ইউনিস সরকারকে হয়তো কিছুদিনের মধ্যেও ওখান থেকে পালাতে হতে পারে। তার প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে সমস্ত ক্ষোভ, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্ত ক্ষোভ তৈরি হয়েছে, সাধারণ মানুষের যে সমস্ত ক্ষোভ তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে, সেইটাকে প্রতিহত করা এই মুহূর্তে হয়তো ইউনিস সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বা হবে না। আর অন্যদিকে রোহিঙ্গারা যেভাবে ঢুকছে, আরাকান সেনারা যেভাবে ঢুকছে, খাদ্যের ঘাটতি যেভাবে হচ্ছে, যেভাবে মানুষের মধ্যে দৈনন্দিন যে চাহিদা অর্থাৎ মূল্যবৃদ্ধি যেভাবে ঘটে চলেছে, দিনের পর দিন যে মূল্যবৃদ্ধি ঘটছে, তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ কিন্তু সাংঘাতিকভাবে ওখানে
খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন। ফলে তারা চাইছেন যে এই যে প্রতিকূল পরিস্থিতি, সেই পরিস্থিতি নিরসন হোক এবং নিরসন হয়ে একটা সুন্দর বাংলাদেশ সেখানে গড়ে উঠুক। এবং সেই ব্যাপারে ইউনিশ সরকার প্রকৃত অর্থে তেমন সদর্থক কোনো ভূমিকা কিন্তু নিতে পারেনি। ফলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন একটা পরিবেশ আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে যে শেখ হাসিনার মতো ইউনিসকেও ওইরকম আক্রমণের মুখে পড়তে হতে পারে এবং এই বিদ্রোহের মুখে পড়ে ইউনিসকেও দেশ থেকে পালাতে হতে পারে। এবং সেটা কবে ঘটবে সেই দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ, এবং সাধারণ মানুষও সেই পথেই হয়তো এগোতে চলেছে এমনটি জানা যাচ্ছে। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।